আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো নতুন বছরের শুরুতেই প্রথমেই আমি তোমাদের সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। দেন আমরা হচ্ছে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আমরা 2021 শুরু করতে পেরেছি। দেন আমরা প্রিভিয়াস ক্লাস অর্থাৎ গত বছরের ক্লাসগুলোর, দেন আমরা গত বছরের ক্লাস করে উইন্টার ভ্যাকেশন করে দেন ক্লাস শুরু করছি, অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যেটা আমরা করেছিলাম, অর্থাৎ সিলেকশন থেকে করেছিলাম। তার আগে যে প্রিভিয়াস টপিক ছিল সেটা ছিল রিক্রুটিং এর পর দেন আমরা যেটা করলাম সিলেকশন। তো সিলেকশনের যেই টপিকগুলো আমরা করেছি, সিলেকশনে আমরা ডেফিনেশন দেখেছি, হিউম্যান ডেফিনেশন সম্পর্কে জেনেছি। দেন আমরা যেটা হচ্ছে যে সিলেকশন প্রসিডিউর অর্থাৎ কর্মী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর যেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে টেস্ট, অর্থাৎ সিলেকশন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেস্টের মাধ্যমে যেটা করা হয় সিলেকশন প্রসেসে এগিয়ে যাওয়া হয়। টেস্টের আমরা সুবিধাও আলোচনা করেছি, অসুবিধাও আলোচনা করেছি। দেন টেস্ট বা অভিক্ষার একটা বিষয় হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট, অর্থাৎ মনস্তাত্ত্বিক অভিক্ষা সম্পর্কেও আমরা কি করেছি, বিস্তারিত আলোচনা করেছি। দেন আমরা দেখেছি মনস্তাত্ত্বিক টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্টের প্রকারভেদ সমূহ, কি কি রকম সাইকোলজিক্যাল টেস্ট হতে পারে, যেগুলো তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছো। আর যদি কেউ না দেখে থাকো, মিস করে থাকো, দেন হচ্ছে আমাদের গ্রুপে আপলোড দেওয়া আছে, এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ সম্পর্কে বা সাক্ষাৎকার সম্পর্কে। সাক্ষাৎকার বেসিকলি যেটা হয় যে একটা সিলেকশন প্রসেসের সর্বশেষ ধাপ হচ্ছে সাক্ষাৎকার, অর্থাৎ যেই যাকে রিক্রুইট করা হবে, যাকে সিলেক্ট করা হবে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া এবং হচ্ছে সে কাজের উপযোগী কিনা সেই বিষয়টা একেবারে সরাসরি পরীক্ষা করাই হচ্ছে সাক্ষাৎকার। তো চলো আমরা বিস্তারিত দেখবো। সো আজকের ক্লাস শুরু করি। দেন যেটা হচ্ছে সিলেকশন, আমরা ডেফিনেশন দেখেছি, প্রক্রিয়া সমূহ দেখেছি, এরপরে টেস্ট সম্পর্কে জেনেছি। টেস্ট হচ্ছে কোন কোন বিষয় পরিমাপের। দেন টেস্টের বিভিন্ন বিষয় যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, সুবিধা অসুবিধা, মনস্তাত্ত্বিক অভিক্ষা, উদ্দেশ্য, প্রকারভেদ, ইন্টারভিউ। সো ইন্টারভিউ সম্পর্কে যেটা বলছিলাম যে সাক্ষাৎকার একেবারে চূড়ান্ত পর্যায়ে। তো বেসিকলি নাওয়াডেজ মানে মডার্ন ইনস্টিটিউশন গুলো কিন্তু ভ্যারি করে। সো এখন কিন্তু সাক্ষাৎকার অর্থাৎ যেটা থিওরিটিক্যালি তোমাদেরকে বলছে যে একেবারে চূড়ান্ত পর্যায়ে, সেটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে চূড়ান্ত পর্যায়ে ছিল। কিন্তু নাওয়াডেজ অর্থাৎ এখন কিন্তু অনেক অর্গানাইজেশন যেটা করে, এমপ্লয়মেন্টের শুরুতেই একটা ইনিশিয়াল ইন্টারভিউ নিয়ে থাকে, যেটা হচ্ছে তারা হচ্ছে যে মোস্ট পোটেনশিয়াল অর্থাৎ রাইট পারসনকে চুজ করার জন্য শুরুতেই একটা ইনিশিয়াল ইন্টারভিউ নিয়ে থাকে। দেন হচ্ছে এরপরে যেটা হচ্ছে ফাইনালি অর্থাৎ ফাইনাল একটা ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। তো আমরা যদি বলি যে এটাকে চূড়ান্ত পর্যায়ে বলি, তাহলে বিষয়টা সম্পূর্ণ অর্থাৎ আজকের দিনে বা বর্তমানের কনটেক্সট অনুযায়ী সম্পূর্ণ সঠিক হয় না।
তো যেটা হচ্ছে যে মানব সম্পদ বা কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের নিকট চাকরি প্রার্থী নির্ধারিত দিনে, অর্থাৎ একটা নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় সনদ, অর্থাৎ তার যে সার্টিফিকেটস এবং হচ্ছে অন্যান্য পেপারস যেগুলো রয়েছে, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, কাগজপত্র নিয়ে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া, অর্থাৎ যেই এমপ্লয়ার অর্থাৎ যারা নিয়োগ প্রদান করবে তাদের সামনে উপস্থিত হওয়া। এটাই এটাই বেসিক্যালি আমরা সাক্ষাৎকারের ডেফিনেশন বলতে পারি। দেন আমরা যে বিষয়টা দেখবো হচ্ছে সাক্ষাৎকারের টাইপস। সাক্ষাৎকারের টাইপস গুলো, অর্থাৎ কি কি রকমের সাক্ষাৎকার হয়ে থাকে বা ইন্টারভিউ হতে পারে। তো বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারভিউটা দেখবো বা সাক্ষাৎকারটা দেখবো এমপ্লয়ারের পার্সপেক্টিভে, অর্থাৎ এমপ্লয়ারের দৃষ্টিকোণ থেকে আমরা দেখার চেষ্টা করব। দেন হচ্ছে এমপ্লয়ি বা জব সিকার যে তার পার্সপেক্টিভ থেকে আমরা আমরা হচ্ছে ওইভাবে চিন্তা করব না, আমরা চিন্তা করব হচ্ছে অ্যাজ এ, অর্থাৎ যেহেতু এইচআরএম ডিপার্টমেন্ট কিন্তু অর্থাৎ রিক্রুটিং বা সিলেকশন প্রসেসে ভাইবা বা সাক্ষাৎকার বা ইন্টারভিউ তারা অ্যারেঞ্জমেন্ট করবে। তো আমরা সেই অ্যারেঞ্জমেন্ট যারা করবে তারা কিন্তু এমপ্লয়ার, সেই পার্সপেক্টিভটাই দেখার চেষ্টা করব। তো সো ফার্স্ট যেটা হচ্ছে যে বোর্ড পূর্ব বা প্রি বোর্ড ইন্টারভিউ, যেটা হচ্ছে যে প্রি বোর্ড ইন্টারভিউ, যেটা হচ্ছে যে এমপ্লয়িকে কি জিজ্ঞেস করা হবে, কি বিষয় সম্পর্কে জানা হবে, কোন টোটাল এমপ্লয়িকে কি জিজ্ঞেস করা হবে, কি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিভাবে জিজ্ঞেস করা হবে, টোটাল যে সেটআপটা এটা প্রিপেয়ার, অর্থাৎ প্রিপারেশন স্টেজ আমরা বলতে পারি। অর্থাৎ সাক্ষাৎকার নেওয়ার জন্য যে প্রস্তুতি পর্ব সেটাই হচ্ছে বোর্ড পূর্ব সাক্ষাৎকার, অর্থাৎ এমপ্লয়াররা একত্রিত হয়ে সমস্ত বিষয়গুলো আলোচনা করে নেয়। দেন হচ্ছে কি করা হয়, সাক্ষাৎকার নেওয়া হয়। এরপরের যেই টাইপসটা আমরা দেখতে পাচ্ছি বোর্ড বা কমিটি সাক্ষাৎকার। ইউজুয়ালি যেটা হয় যে বিভিন্ন বিভিন্ন বোর্ড বা কমিটি করে ইন্টারভিউ নেওয়া হয়, অর্থাৎ লার্জ মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়ে থাকে যে অনেক ক্যান্ডিডেট, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট হলে একটা, অর্থাৎ শুধু ইন্ডিভিজুয়াল একটা বোর্ডে যদি ইন্টারভিউ নেওয়া হয় বা সাক্ষাৎকার নেওয়া হয় সেটা অনেক সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে যেটা করা হয় ছোট ছোট বোর্ড করা হয়। এখানে বোর্ডের যে বিষয়টা থাকে, এখানে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞের মাধ্যমে বোর্ড করা হয়, অর্থাৎ যেই যেই পদের ক্ষেত্রে, অর্থাৎ বেসিক্যালি আমরা যেটা করা হয় এটার কনসিকোয়েন্স, অর্থাৎ ফার্স্ট যেটা যেখানে করা হয় তা এমপ্লয়ার জব সিকার যারা হচ্ছে তাদেরকে আহ্বান করা হয়। এটা যেটার মাধ্যমে আমরা করি, রিক্রুটিং এর মাধ্যমে করি। দেন হচ্ছে আমরা কি করি, সিলেকশনে বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে ইন্টারভিউ পার্টে আসলে সে তার সার্টিফিকেট বা বিভিন্ন পেপারস নিয়ে আসবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট থাকতে পারে, যেমন আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে থাকতে পারে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকতে পারে, এছাড়া সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকতে পারে, টেকনিক্যাল হতে পারে, মেডিকেল হতে পারে। তো এই যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা ক্যান্ডিডেট বা এখন তো আসলে অর্গানাইজেশন গুলো যেই সেট আপ সেটা হচ্ছে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের পিপল, যেটা আমরা তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই ডাইভার্স ব্যাকগ্রাউন্ড পিপলের জন্য কিন্তু যখন বোর্ড বা কমিটি তৈরি করা হয় তখন কিন্তু তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী স্পেশালিস্টও থাকতে হয়। যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয় তাহলে তাকে ইঞ্জিনিয়ারিং রিলেটেড এক্সপার্ট রাখতে হবে। এছাড়াও যেটা হচ্ছে যে ওই অন্যান্য অন্যান্য মেম্বার যারা রয়েছে যাদের রিলেটেড হয় তারা থাকবে। তো এই ক্ষেত্রে আমি খুব প্র্যাকটিক্যাল উদাহরণ যেটা বলতে পারি যে সবচেয়ে সিগনিফিকেন্ট ভাইবা বা ভাইটাল ভাইবা হচ্ছে বিসিএস ভাইবা, অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিসের যে ইন্টারভিউ নেওয়া হয় সেটা। সেই ক্ষেত্রে একেবারে ইনিশিয়ালি যেটা করা হয় প্রেসিডেন্সিয়াল ভাইবা, অর্থাৎ আমরা যেটাকে প্রেসিডেন্সিয়াল ভাইবা বলে থাকি, অর্থাৎ চেয়ারম্যান স্যার অন্যান্য
সংশ্লিষ্ট সবাই মিলে যে ভাইবাটা নিয়ে থাকেন সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভাইবা। তো এইখানে টোটাল একটা ক্যান্ডিডেট অর্থাৎ সে যদি টেকনিক্যাল ক্যাডার টেকনিক্যাল ক্যাডারের হয় সেই ক্ষেত্রে টেকনিক্যাল এক্সপার্ট থাকে, যদি জেনারেল ক্যাডারের হয় সেক্ষেত্রে জেনারেল এক্সপার্ট থাকে, ফিজিশিয়ান হলে সেই রকম এক্সপার্ট থাকে। তো সবাই মিলেই কি করে সাক্ষাৎকারটা নিয়ে থাকে। এছাড়াও যেটা হতে পারে, আমরা যদি প্রাইভেট অর্গানাইজেশন বা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের কথা চিন্তা করি বা দেখি, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বোর্ড বা কমিটিগুলো বিভিন্ন ধরনের মেম্বারের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। সাধারণত যেটা হয় এখানে সংশ্লিষ্ট তোমাদেরকে আমরা পড়িয়েছি যে এইচআরএম বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টেরই দায়িত্ব, শুধু ইন্ডিভিজুয়ালি এইচআর বা হিউম্যান রিসোর্সের একার দায়িত্ব না। কাজেই যেহেতু রাইট পারসন রাইট টাইম রাইট প্লেসে যদি আমরা সেট করতে পারি অর্গানাইজেশন এগিয়ে যাবে, সেক্ষেত্রে দায়িত্বটাও কিন্তু ইকুয়ালি সবার কাঁধেই পড়ে বা সবার ভাগেই পড়ে। তো সেক্ষেত্রে এইচআর যেভাবে কন্ট্রিবিউট করবে, আদার্স যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারাও কন্ট্রিবিউট করবে। তো আমরা এমএনসি বা অন্যান্য অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে সাধারণত এইচআর থেকে কেউ থাকে, অর্থাৎ একটা বোর্ড যখন হয় এই এইচআর থেকে একজন মেম্বার থাকে। আর যেটা হচ্ছে যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অর্থাৎ যাদের যাদের পিপল যাদের রিকুইজিশন রয়েছে, যাদের রিকোয়ারমেন্ট রয়েছে তাদের ওইখান থেকে থাকবে, বা যার ডিপার্টমেন্টের লোক লাগবে তাদের ওইখান থেকে কেউ থাকে। তো এইভাবে এরপরে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস যারা রয়েছেন তাদের ওইখান থেকে থাকে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি সিইও চেয়ারম্যান স্যার ওনারা সময় দিতে পারেন, ওনারাও অনেক সময় দেখা যায় ওনারাও থাকেন যদি টাইম অ্যাভেলেবেল থাকে। তো এইভাবে বিষয়টা হচ্ছে যে যত ইফেক্টিভ বা বেস্ট পিপলটাকে নিয়ে আসা যায়। তো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা করা হয়, এবং হচ্ছে বোর্ড কয়েকটা হয়, একটা না একাধিক বোর্ড। এইভাবে দেখা যায় ইন্টারভিউ প্রসিডিউর দ্রুত শেষ করার জন্য 2 days 3 days এর মধ্যে যতগুলো বোর্ড দরকার করে এমপ্লয়িগুলোকে বোর্ডগুলোকে তাদেরকে প্রিভিয়াসলি বোর্ড নাম্বার দিয়ে দেওয়া হয় যে আপনার এই 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 বোর্ড নাম্বারে ইন্টারভিউ দিতে পারবেন বা নেওয়া হবে। তো এইভাবে আসলে বোর্ড ম্যানেজমেন্ট করা হয়, বোর্ড সাক্ষাৎকারটা করা হয়। এরপরে যেটা হচ্ছে যে পরিকল্পিত বা ছাঁচে ঢালা ইন্টারভিউ। পরিকল্পিত হচ্ছে একটা প্ল্যান ব্যাপার, লাইক আমি প্ল্যান ব্যাপার যদি টেকনিক্যাল টেকনিক্যাল ক্যাটাগরিতে এইচআর হায়ার করা হয়, তো সেই ক্ষেত্রে টেকনিক্যাল ক্যাটাগরির কোশ্চেন হবে। যদি জেনারেল ক্যাটাগরিতে হায়ার করা হয় তাহলে জেনারেল ক্যাটাগরির কোশ্চেন হবে। তো এইভাবে একটা ফরম্যাট দাঁড় করানো হয়, যেন লাইক আমরা যদি আমাদের অর্গানাইজেশনে অ্যাকাউন্টেন্ট নিতে চাই বা অ্যাকাউন্টসে কাউকে নিতে চাই, তাহলে কি করতে হবে, তার যে বিবিএ এমবিএ করা বা অর্থাৎ এছাড়া যদি তার কোনো প্রফেশনাল ডিগ্রি থাকে, সিএ থাকে, সিএমএ ডিগ্রি থাকে, তো দেখা যাবে যে একজন অ্যাকাউন্টস এক্সপার্ট দিয়ে তার একাডেমিক নলেজ বা প্র্যাকটিক্যাল নলেজ গুলো চেক করাতে হবে। তো সেই রকম একটা ফরম্যাট তৈরি করা হয় যার মাধ্যমে কি করা হয়, তার অ্যাকাউন্টিং নলেজটা চেক করা হয়। এছাড়া যদি আমরা দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এইচআর দরকার হয়, এইচআর হায়ার করতে চাই, তাহলে দেখতে হবে যে তার টেকনিক্যাল নলেজ কি রকম। সে যদি তার ব্যাকগ্রাউন্ড যদি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডে নিতে চাই তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে নিতে চাইলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো সেইভাবে ইন্টারভিউর ফরম্যাটটাও আমাদের প্রিপেয়ার করতে হবে। দেন হচ্ছে ডিরেক্টিভ ইন্টারভিউ হচ্ছে যে বেসিক্যালি আমরা যখন আনস্কিল লেবার অর্থাৎ অদক্ষ শ্রমিক নিয়োগ করতে চাই, তখন হচ্ছে যে একেবারে খুব নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ তার ওই কাজ সম্পর্কে, লাইক হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস মেশিন অপারেটরের ক্ষেত্রে ওদের তো এডুকেশন থাকে না। তো তো যেটা হয় যে যারা এমপ্লয়ার রয়েছে তারা খুব পার্টিকুলার বিষয়ে, অর্থাৎ সংশ্লিষ্ট মেশিনটা সে অপারেট করতে পারবে কিনা সেই বিষয়গুলো জেনেই তাকে কনফার্ম করা হয়, এবং ওই মাফিক কাজ সম্পর্কে কিছু কোশ্চেন তাকে করা হয়। এটা হচ্ছে অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে।
এরপরে যে যেই বিষয়টা সেটা হচ্ছে যে অনির্দেশিত অনির্দেশিত বিষয়, অর্থাৎ এইখানে হচ্ছে যে বেসিক্যালি কোনো নির্দেশিত বিষয় থাকবে না, অনির্দেশিত বিষয় এমপ্লয়ি সম্পর্কে মোটামুটি অর্থাৎ একটা ভালো ধারণা নেয়ার চেষ্টা করবে এমপ্লয়ার। অর্থাৎ সে সে যে কোনো বিষয়ে জিজ্ঞেস করতে পারে তাকে এবং তার মতামত চাইতে পারে, তার মতামত এবং হচ্ছে তার সাইকোলজি দেখতে পারে। লাইক হচ্ছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তার যদি বলা হয় যে তার সিভি সম্পর্কে বলতে বলা হলো, বা এমপ্লয়ার যদি কোনো কিছু জানতে চায় তার ইচ্ছা মতো, সেগুলো কি অনির্দেশিত সাক্ষাৎকার বা ইন্টারভিউ জিজ্ঞেস করা যেতে পারে। দেন আরেকটা টাইপস যেটা হচ্ছে যে আমরা টোটাল এন্টায়ার অর্থাৎ একজন এমপ্লয়ি সম্পর্কে একেবারে 360 ডিগ্রি অর্থাৎ সম্পূর্ণভাবে জানতে পারি ডেপথ বা ডেপথ ইন্টারভিউ এর মাধ্যমে। ডেপথ এইখানে বেসিক্যালি অপিনিয়ন জাজ করা হয়, অপিনিয়ন জানা যায় অনির্দেশিত সাক্ষাৎকারে। দেন ডেপথ ইন্টারভিউটা হচ্ছে যে এখানে বিষয়গুলো এমন ভাবে প্রিপেয়ার করা থাকে যে অর্থাৎ বিষয়গুলো ফরম্যাটটাই এমন ভাবে করা থাকে এমপ্লয়ি অর্থাৎ জব সিকারের সম্পূর্ণ বিষয়ই চলে আসে। অর্থাৎ তার তার যেভাবে সিভি এবং হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে তার প্রিভিয়াস কর্মকাণ্ড, তার সামগ্রিক বিষয়টাই এখানে হচ্ছে কি এমপ্লয়ার নিয়ে আসে, এবং হচ্ছে যে তার বিভিন্ন বিষয় সম্পর্কে তার পার্সপেক্টিভ, যেটা আমরা অনির্দেশিত সাক্ষাৎকারের মাধ্যমেও জানতে পারি। অর্থাৎ বিভিন্ন বিষয়ে কি করতে পারি যে তার মতামত কিরকম, তার অপিনিয়ন কি, তো এবং তার সাইকোলজি কি, তার বিভিন্ন বিষয় সম্পর্কে কাজ সম্পর্কে তার ধারণা কি। তো জিনিসগুলো এমন ভাবে সাজানো থাকে যে তার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ই এমপ্লয়ারের কাছে চলে আসে। তো ডেপথ ইন্টারভিউ হচ্ছে যে তো এইটার মাধ্যমে কিন্তু টোটাল বিষয়টাই জানা যায় এবং হচ্ছে যে পুরো এমপ্লয়িকে অর্থাৎ রাইট পারসনটা ইজিলি চুজ করা যায়। এক্ষেত্রে আমরা আরেকটা যেটা দেখতে পাচ্ছি দলগত বা গ্রুপ ইন্টারভিউ। এই ক্ষেত্রে যেটা করা হয় মডার্ন পার্সপেক্টিভে, মোস্ট অফ দ্য কেসেস মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো করে থাকে এবং হচ্ছে বিভিন্ন ব্যাংকগুলো করে থাকে। তারা যখন প্রবেশনারি অফিসার বা হচ্ছে এমটিও ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার নিয়োগ দেয়, সেই ক্ষেত্রে করে থাকে দলগত বা গ্রুপ সাক্ষাৎকার। দলগত বা গ্রুপ সাক্ষাৎকারে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে গ্রুপ করে দেয়া হয়। অনেক ক্ষেত্রে যেটা করা হয় তাদেরকে কোনো অ্যাসাইন টাস্ক দেয়া হয়, তো সেই অ্যাসাইন টাস্ক করে এবং হচ্ছে ওইখানে অবজারভেশন এইচআর পিপল হচ্ছে অবজারভেশন পিপল এইচআর হিসাবে থাকে। অর্থাৎ তারা কোনো কিছুই বলে না, কোনো কিছুই করে না, তারা আশপাশ দিয়ে থাকে। গ্রুপের অ্যাক্টিভিটিস দেখাই হচ্ছে তাদের কাজ, এবং হচ্ছে সেখান থেকে নোটিং করা, সেখান থেকে নোটিং করে রাইট পারসনকে বের করে নিয়ে আসাই হচ্ছে তাদের কাছে। এইটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো করে থাকে এবং হচ্ছে যেটা করে বিভিন্ন ব্যাংকগুলো করে থাকে। লাইক আমরা এই ক্ষেত্রে বলতে পারি আইএফআইসি ব্যাংক, ওরা ওরা করে থাকে। এবং এটা হচ্ছে যে ওরা বিভিন্ন টিম ভাগ করে দেয়, সেক্ষেত্রে কোনো কাজ ওরা চাইলে দিতে পারে, অথবা কোনো টপিক দিয়ে দেওয়া হয় এবং হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করতে বলা হয়। তো তখন ওই টপিকটা যখন আলোচনা করে তখন তাদের মধ্যে দেখা হয় যে তাদের লিডারশিপ স্কিল অর্থাৎ তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা বিভিন্ন ধরনের ম্যানেজারিয়াল স্কিলগুলো কতটুকু রয়েছে, এই বিষয়টা টেস্ট করা হয়। আর এখন তো যেটা হচ্ছে যে আরেকটা টেস্ট যেটা এখানে বলা হয়নি, ইকিউ অর্থাৎ ইমোশন কোশিয়েন্ট, অর্থাৎ বেসিক্যালি মানুষ মাত্রই হচ্ছে আবেগপ্রবণ। এখন অনেক সময় দেখা যায় যে আবেগ এবং প্রফেশনালিজম এই দুইটার মধ্যে কন্ট্রাডিকশন দেখা দেয়। অর্থাৎ প্রফেশনালিজম একটা বিষয়, আবেগ একটা বিষয়। তো এই দুইটার কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিপরীত সম্পর্ক। তো সেটা যেটা বা নিয়ন্ত্রিত সম্পর্ক, অনেক ক্ষেত্রে প্রফেশনের জন্য আবেগকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে দেখা হয় যে ক্যান্ডিডেট তার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কতটুকু রয়েছে।
এই বিষয়টাও দেখা হয়, যেটাকে আমরা বলি ইকিউ বা ইমোশন কোয়েশিয়েন্ট বলা হয়। এরপরে মজার একটা বিষয়, সেটা হচ্ছে যে স্ট্রেস সাক্ষাৎকার। স্ট্রেস সাক্ষাৎকার অর্থাৎ এমপ্লয়ি বেসিকলি অর্গানাইজেশন গুলোতে, সব ধরনের অর্গানাইজেশন গুলোতেই কিন্তু অনেক রকম প্রেশার, অর্থাৎ ওয়ার্ক প্রেশার। ওয়ার্ক প্রেশারের মধ্যে কি করতে হয় ক্যান্ডিডেটদের বা এমপ্লয়ি যারা রয়েছে তাদেরকে, তাদের যে এইম বা তাদের যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ করে নিয়ে আসতে হয়। তো এই যে ওয়ার্ক প্রেশার বা স্ট্রেস, এইটা এইটা আসলে ক্যান্ডিডেট প্রপারলি ম্যানেজ করতে পারে কিনা, সেটা সেটা বিভিন্ন ধরনের পরিস্থিতির মাধ্যমে টেস্ট করা হয়। লাইক আমরা যে আমরা অনেক সময় আমরা শুনেছি বা ট্রিক্স যেটা হয়ে থাকে যে অনেক সময় বোর্ডে যখন ক্যান্ডিডেট যায় তখন কি করা হয়, তার সাথে খুব খুব অস্বাভাবিক আচরণ করা হয়। লাইক এমনও করা হতে পারে যে তার তার পেপারস গুলো সমস্ত কিছু ফেলে দেয়া হলো বেসিকলি, বা তাকে এমন কিছু করতে বলা হলো যেটা যেটা সামঞ্জস্যপূর্ণ না। এগুলো বেসিকলি তাকে তার বিভিন্ন ধরনের তার সাইকোলজি এবং হচ্ছে বিভিন্ন পরিবেশে তার অ্যাকশন রিয়াকশন গুলো রেকর্ড করা হয়, বা বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে দেখা হয় যে আসলে যখন অর্গানাইজেশনে এই জাতীয় প্রেশার আসবে তখন ক্যান্ডিডেট কিভাবে রিপ্লাই করে বা কিভাবে রেসপন্স করে, এবং এইটা কি অর্গানাইজেশনের জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে। যদি পজিটিভ হয় সে হচ্ছে রাইট পারসন, আর যদি নেগেটিভ হয় তাহলে তাকে অবশ্যই কারেকশন করতে হবে। দেন আমরা এরপরে যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রস্তুতি পর্ব, সাক্ষাৎকার গ্রহণের নিয়মাবলী, কিভাবে কিভাবে বেসিক্যালি সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এটাও কিন্তু আমরা কি করব এমপ্লয়ারের পার্সপেক্টিভে, নট জব সিকার অর্থাৎ এইচআর এর পার্সপেক্টিভে, এইচআরএম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে প্রিপারেশন নিতে হবে। একটা প্রিপারেশন স্টেজ থাকে, আমরা আমরা যেটা বলেছি প্রি বোর্ড ইন্টারভিউ করা হয়, অর্থাৎ ইন্টারভিউ করার আগে টোটাল বিষয়গুলো, টোটাল অর্থাৎ জব ডেসক্রিপশন গুলো এবং হচ্ছে এমপ্লয়ি সম্পর্কে একটা ধারণা নিয়ে যাওয়া, এমপ্লয়ি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা, এবং হচ্ছে বোর্ড ওয়াইজ এমপ্লয়ি জব সিকার যারা যারা রয়েছে তাদেরকে ডিস্ট্রিবিউট করা। তো এই এই বিষয়গুলো ওভারঅল এমপ্লয়মেন্ট অর্থাৎ ইন্টারভিউ বোর্ডটা অ্যারেঞ্জ করাই হচ্ছে প্রিপারেশন স্টেজ। দেন আমরা যেটা হচ্ছে যে অবজেক্টিভকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে জেডি বা জব ডেসক্রিপশন, অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা পোস্টের জন্য বা প্রত্যেকটা অ্যাসাইন জবের জন্য কিন্তু জেডি রয়েছে। লাইক যদি আমরা আমরা যদি বলি মেডিকেল সেক্টর বলি, তাহলে সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট ওয়াইজ এটা হার্ট হার্ট হার্টের ক্ষেত্রে হবে না, এটা কিডনির ক্ষেত্রে হবে না, এটা ইউরিনের ক্ষেত্রে হবে না, এটা ব্লাড সেক্টর। তো সেই অনুযায়ী, এবং আমরা যদি ইঞ্জিনিয়ারিং বলি এটা মেকানিক্যাল পার্ট হবে না ইলেকট্রিক্যাল পার্ট হবে, বা নাকি আইসিটি পার্ট হবে। তো এই জাতীয় বিষয় আমরা যদি জেনারেল বলি, এটা এটা হচ্ছে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে হবে না, এটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হবে না, এটা মার্কেটিং এর ক্ষেত্রে হবে। তো অ্যাজ পার দ্য জব নেচার কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট জেডি হয়ে থাকে বা জব ডেসক্রিপশন হয়ে থাকে। তো সেই জব ডেসক্রিপশন অনুযায়ী কিন্তু একটা পারপাস এমপ্লয়ারকে আগেই সেট করে রাখতে হয় যে আমি কি কি নিতে চাচ্ছি বা কাকে নিতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় উদ্দেশ্য উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই ডিফারেন্ট হয়। যেমন যদি আমরা অ্যাকাউন্টসে নিতে চাই বা মার্কেটিং ডিপার্টমেন্টে নিতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু সে একজন একজন ক্যান্ডিডেটের জিপিএ অর্থাৎ একাডেমিক রেজাল্ট কিন্তু যদি অনেক ভালো হয়, সেক্ষেত্রে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং হচ্ছে বা অন্যান্য কোম্পানিগুলো বা আমাদের দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে খুব ভালো রেজাল্ট হলে তাদের জেনারেল টেন্ডেন্সি থাকে হচ্ছে কি একাডেমিক সেক্টরে যাওয়ার অথবা বাইরে চলে যাওয়ার। তো সেই ক্ষেত্রে কিন্তু একজন এমপ্লয়ি নেওয়া রিস্ক। তো এমপ্লয়ি নিলে এতগুলো কস্ট করার পর যখন
সে জব ছেড়ে দিবে। তো এটা এটা কিন্তু এইচআর এর জন্য একটা লস। তো সেই অনুযায়ী যেটা হচ্ছে যে যাদের জিপিএ কম বা মাঝারি জিপিএ তাদের কিন্তু এবং হচ্ছে ইন্টেনশন দেখা হয়। তো এই বিষয়গুলো কিন্তু অ্যাসেস করে একটা উদ্দেশ্য নির্ধারণ করা হয় যে আমরা কি হাইয়েস্ট জিপিএ প্রায়োরিটি দিব বা কাজের ক্ষেত্রে কিরকম প্রায়োরিটি দিব। মার্কেটিং সেক্টরের ক্ষেত্রে সে কোনো মানুষ ট্রাভেল করতে পছন্দ করে না, ঘুরতে পছন্দ করে না, তাকে যদি মার্কেটিং এ দেয়া হয় বা অডিটিং এ দেয়া হয়, অডিটিং এ যেটা হয় যে সারা দেশ ঘুরে কি করতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে গিয়ে অডিট করতে হবে। তো এই জাতীয় চ্যালেঞ্জিং জবগুলো বা জব নেচার অনুযায়ী যেই চ্যালেঞ্জগুলো রয়েছে সেই অনুযায়ী কি করা, পারপাস ডিটারমাইন করা যে সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে আমরা কোন ধরনের পিপল, অর্থাৎ কোন ধরনের ব্যাকগ্রাউন্ড, কোন ধরনের রেজাল্ট, যে জেডির সাথে রিলেটেড করে, জব ডেসক্রিপশনের সাথে রিলেটেড করে পারপাস সেট করা এবং হচ্ছে ওই মাফিক এইচআর গুলোকে ক্লাসিফাই করা। দেন দেন হচ্ছে প্রার্থীর যোগ্যতা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা, অর্থাৎ যেই বোর্ডগুলো হবে সেই বোর্ডের ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন ধরনের এমনিতে কিন্তু হচ্ছে যে বিভিন্ন বোর্ডে, অর্থাৎ 5টা বোর্ড হলে লাইক যদি 10 জন করে হয় 50 জনের ইন্টারভিউ নেওয়া হবে, তাহলে 10 জন করে হলে 10 জনের তারা কিন্তু প্রথমেই হচ্ছে তার সিভি, অর্থাৎ একটা সিভি সম্পর্কে একটা ধারণা নিয়ে নেয়। দেন হচ্ছে ধারণা নিয়ে এরপরে কিন্তু তারা প্রশ্ন করে। এরপরে যেটা হচ্ছে এটা বেসিক্যালি কনভেনিয়েন্ট হয় এমপ্লয়ারের জন্য প্লাস হচ্ছে এইচআর এর জন্য। এরপরে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি সাক্ষাৎকারের স্থান এবং হচ্ছে সময় নির্ধারণ, অর্থাৎ স্থান কোথায় হবে এবং হচ্ছে সময় কোথায় হবে। লাইক যদি সাক্ষাৎকার এইরকম হয় যে ফিজিক্যাল ফিটনেস বা আসলে এমপ্লয়ি কোথায় লাগবে, যদি রিজিওনাল হয় তাহলে এটা রিজিওনাল অফিসে হতে পারে। মোস্ট অফ দ্য কেসেস যেটা হচ্ছে যে সেন্ট্রালি এটা হেড অফিসে হয়ে থাকে, অর্থাৎ মেইন যে হেড অফিস সেখানেই হয়ে থাকে। এছাড়া এইচআরএম কি করতে পারে, ডেট বা টাইম গুলো ডিটারমাইন করতে পারে, সেই অনুযায়ী ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দেওয়া হয় এবং ক্যান্ডিডেটরা ওই অনুযায়ী অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ যার জব রিকোয়ারমেন্ট রয়েছে বা জব নিড রয়েছে। দেন আমরা যখন ডেট, অর্থাৎ সময় এবং হচ্ছে স্থান এবং সময় নির্ধারণ করব, তখন কিন্তু যেটা করতে হবে এইচআর কে অর্থাৎ তাদের জন্য একটা স্পেস রাখতে হবে এবং হচ্ছে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। লাইক বেসিক্যালি অফিসে কিন্তু ডে টু ডে ওয়ার্ক হয়। তো ডে টু ডে ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু 50 জন মানুষকে নিয়ে ইন্টারভিউ নেওয়া ইটস টু টাফ। তো সেক্ষেত্রে যেটা অনেক ক্ষেত্রে যেটা করা হয়, যদি প্রচুর এইচআর হয়, তো তখন যেটা করা হয় অনেক সময় কনভেনশন হলগুলো ভাড়া করে ইন্টারভিউ প্রসেস করা হয়। একদিনে অনেকের ইন্টারভিউ নিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট করা হয়। বা হচ্ছে যে যদি কনভেনশন হল না হয় বা এইচআর এর ক্ষেত্রে যে ট্রেনিং সেন্টার গুলো রয়েছে সেগুলো ইউজ করা যেতে পারে। তো টোটাল হচ্ছে একটা পরিবেশ ক্রিয়েট করা হয় যেখানে কি ইন্টারভিউ নেওয়া যেতে পারে বা ইন্টারভিউ পরিবেশ সৃষ্টি করা যেতে পারে। তো ইন্টারভিউ এর পরিবেশ সৃষ্টি করার পরে দেন কি করা হয়, প্রার্থীরা সময় এবং সময় মতো কি তারাও ওইখানে উপস্থিত হয়। এখানে যেটা হচ্ছে যে যদি সময় পরিবেশ সৃষ্টি না করা হয় সেক্ষেত্রে যেটা হয় যে ওই ক্যান্ডিডেট বেশি হলে দেখা গেছে যে ক্যান্ডিডেট গিয়ে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না। তো এরকম একটা ঘিঞ্জি। আর যেহেতু ক্যান্ডিডেট সবারই জবটা খুবই অর্থাৎ জবের প্রয়োজন নিয়েই যায়, তো সেই ক্ষেত্রে তাদের একটা যে মানসিক স্বস্তির ব্যাপার থাকে। এবং হচ্ছে ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এটা হচ্ছে যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের এবং হচ্ছে মেল ফিমেল সবাই কি করে জবের জন্য যায়। তো তাদেরকে যদি অন্তত একটা বসার জায়গা দিয়ে একটু রিল্যাক্স হয়ে দেন হচ্ছে তারা কি করতে পারে, নিজেদেরকে ইন্টারভিউ এর উপযোগী করতে পারে। আর যদি এই অ্যাটমসফিয়ার না থাকে দেন হচ্ছে পরিবেশ ইন্টারভিউ এর পরিবেশ সঠিক না। তাহলে সাক্ষাৎকারের অর্থাৎ সাক্ষাৎকারকারী যে এমপ্লয়ারের একটা দায়িত্ব হচ্ছে এমপ্লয়ার অর্থাৎ জব সিকারের জন্য ইন্টারভিউ এর
অনুকূল পরিবেশ সৃষ্টি করা। তো এরপরের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনুকূল পরিবেশ সৃষ্টি করার পরে সাক্ষাৎকার গ্রহণ, অর্থাৎ এমপ্লয়ি কি করবে, তার সমস্ত ব্যাকগ্রাউন্ড অর্থাৎ একাডেমিক ডকুমেন্ট এবং অ্যাজ পার দ্য জব ডেসক্রিপশন অনুযায়ী যেটা যেটা রয়েছে সেইগুলো নিয়ে এমপ্লয়ি রিকোয়ারমেন্ট নিয়ে এবং হচ্ছে কি ফর্মাল ড্রেসে ড্রেস কোড মেইনটেন, প্রপার ড্রেস কোড মেইনটেন করে, টাইম মেইনটেন করে এবং হচ্ছে অ্যাড্রেস লোকেশন মেইনটেন করে কি করবে, এমপ্লয়ারের সামনে ওই অর্থাৎ ওই লোকেশনে যাবে এবং হচ্ছে কি তার সঠিক বোর্ডে কি করবে, ওই ইনিশিয়ালি যেটা হচ্ছে রিপোর্টিং টাইম থাকলে তাকে এন্ট্রি করা হয় এবং সেই অনুযায়ী কি করা হয়, বোর্ড অ্যালোকেশন করা হয়, দেন হচ্ছে কি সে ওই বোর্ডের সামনে উপস্থিত হবে। তো এইটাই হচ্ছে এইটা সাক্ষাৎকার গ্রহণের, অর্থাৎ অ্যাজ পার দা আমরা যদি এমপ্লয়ারের পার্সপেক্টিভে দেখি এটা হচ্ছে সাক্ষাৎকার গ্রহণের নিয়মাবলী। তো আমরা বেসিক্যালি দেখলাম হচ্ছে সাক্ষাৎকারের প্রকারভেদ এবং হচ্ছে সাক্ষাৎকারের নিয়মাবলী। আজকে এই পর্যন্তই থাক, তোমরা ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইমিং। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে।